হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল আন্ডার WBCS। তো আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ইন্ডিয়া চায়না ফেস অফ, যেটা রিসেন্টলি একটা খুবই বড় একটা ভাইটাল জিনিস, যে ইন্ডিয়া চায়না ফেস অফ, যা রিসেন্টলি যেটা হয়েছে গালওয়ান ভ্যালিতে, যার জন্য আমাদের ভারতীয়দের 20 জন জওয়ান শহীদও হয়েছেন। আর চীনের পক্ষ থেকে 43 জন মারা গেছেন। তাই এইটা নিয়ে আজকে ডিটেলস ডিসকাশন করব যে ইন্ডিয়া চায়নার মধ্যে আসলে ফেস অফ কী কী কারণে হয়েছে। যেমন ইন্ডিয়া চায়নার মধ্যে প্রচুর বর্ডার ডিসপিউট আছে। চায়না চীনাদের মূল পলিসি কী ছিল, ওরা কোন ফিলোসফিতে বিশ্বাস করতো, আরও বিভিন্ন দেশের সঙ্গে যে ডিসপিউট আছে, যেমন রিসেন্টলি যেমন হচ্ছে ইন্ডিয়া নেপালের ডিসপিউট চলছে, যার পিছনে একদম হাত আছে কিন্তু চায়নার। আবার ব্যাটেল অফ চামডো আমরা দেখবো, যেটা হয়েছিল টিবেটের সাথে, পুরো কাহিনিটা দেখবো কী হয়েছিল। ব্যাটেল অফ ট্রিটি অফ পঞ্চশীল আছে। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে পাকিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়া চায়না একটা ওই ইকোনমিক করিডর আছে। এই যে এইটা এইটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে দিয়ে, পক অকুপাইড কাশ্মীরের মধ্য দিয়ে ওই লাইনটা গেছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। তা এটা কেন গড়ে উঠেছে, কী জন্য গড়ে উঠেছে পুরো বলবো। আর এই লাইনটা করার জন্য কিন্তু ভারতের সোভার্জিনিটি লস পেয়েছে, পুরোটা ডিটেলসে আসবো। তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা বললাম নেপাল ডিসপিউট। আর রিসেন্টলি যেটা হচ্ছে গালওয়ান ভ্যালি আর প্যাংগং লেককে নিয়ে। তা সব জিনিসই আজকে তোমাদের বলে দেবো, একটু ভালো করে বুঝে নিয়ে ব্যাপারগুলো, বেশি কঠিন কিছুই না, সবই সহজ। চলো আজকে শুরু করা যাক। তা প্রথমে যেটা আছে যে ইন্ডিয়া চায়না ফেস অফ। ইন্ডিয়া চায়না ফেস অফের প্রধান যেটা জানতে হবে যে প্রধানত ডিসপিউটগুলো কোন কোন জায়গাতে আছে। তা চলো আগে দেখে নিই যে ডিসপিউটগুলো কোন কোন জায়গাতে আছে। এই ম্যাপের মাধ্যমে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ডিসপিউট বলতে যেটা মেন আছে সেটা কিন্তু ওয়েস্টার্ন সেকশন, মিডল সেকশন, আর হচ্ছে ইস্টার্ন সেকশন। এইটুকু অংশ আছে, এইটুকু অংশ আছে, আর এইটুকু অংশ আছে। তা চায়নাদের এই পোর্শনটাকে নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। মেন ঝামেলা আছে ওয়েস্টার্ন সেকশনটাকে নিয়ে আর ইস্টার্ন সেকশনটাকে নিয়ে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ওয়েস্টার্ন সেকশন, আর কিছুটা আলোচনা করবো ইস্টার্ন সেকশন। চলো, এবার তোমাদের দেখতে হবে যে এই ওয়েস্টার্ন সেকশনের মধ্যে কী কী অঞ্চল আছে বা কী কী স্টেট আছে। চলো দেখে নিই। এই যে ওয়েস্টার্ন সেক্টরের মধ্যে যেটা প্রধান আছে সেটাই কিন্তু লাদাখ রিজিয়ন, যেটাকে নিয়ে এত ডিসপিউট চলছে, এত ঝামেলা চলছে। মিডল সেক্টরে কী আছে? মিডল সেক্টরে আমাদের আছে হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড। আর ইস্টার্ন পার্টে কী আছে? অরুণাচল প্রদেশ, সিকিম আর ভুটান। এবং এর পিছনেও কিন্তু একটা বিরাট বড় ইতিহাস আছে, যে চায়না কেন এই ধরনের সেক্টরকে ভাগ করলো, যে একটা ওয়েস্টার্ন সেক্টর, একটা মিডল সেক্টর, একটা ইস্টার্ন সেক্টর। কেন চায়নার শুধু হিমালয়ের কাছে দেশগুলোতেই এত আক্রমণ করার ইচ্ছা, হিমালয়ান স্টেটগুলোকে কেন আক্রমণ করার ইচ্ছা, এইটাই একটা বিশাল বড় কাহিনী আছে। এর পিছনটা চায়নার একটা ফিলসফি কাজ করছে। চলো নেক্সট দেখো। নেক্সট যেটা হচ্ছে টিবেট, তাই তো। আর তোমাদের যে প্রথমে কথাটা বলবো সেটা হচ্ছে ব্রিটিশ আমলের কথা। যখন ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করতো, তা তখন আমাদের এশিয়ার মধ্যে দুটো কান্ট্রি মেজর ছিল, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে রাশিয়া। তা ইন্ডিয়াতে তো প্রধানত রাজ করতো ব্রিটিশ। তা ব্রিটিশ সরকার আমি এখানে বোঝাচ্ছি যে টিবেটটা কোত্থেকে আসলো। তা ব্রিটিশ সরকার একটা নিয়ম বার করলো। কী নিয়ম বার করলো? যে যে সমস্ত কান্ট্রি যে সমস্ত কান্ট্রিগুলো ওই রাশিয়ার সাথে ইনফ্লুয়েন্সে থাকবে, তাহলে যে সমস্ত কান্ট্রিগুলো রাশিয়ার সাথে ইনফ্লুয়েন্সে থাকবে তাদের সাথে যাতে
ইন্ডিয়া তথা ব্রিটিশ রাজ করছে ওই দেশে তাদের কোনো টাচ না থাকে। মানে চাচ্ছে যে রাশিয়ার সাথে যে সমস্ত কান্ট্রিগুলো বর্ডার শেয়ার করে কিংবা তাদের কোনো কনফ্লুয়েন্স আছে, তারা যেন কোনোভাবে ইন্ডিয়ার সাথে টাচ না করে। আর তার জন্যই কিন্তু চায়না আর ইন্ডিয়ার মধ্যে এই টিবেট নামক এই বাফার স্টেটটার উৎপত্তি। কারণ চায়নার সাথে ডাইরেক্ট রাশিয়ার মানে ওই বর্ডার শেয়ার আছে। তাই এইটাই মেন ছিল হচ্ছে এই তিব্বতটাকে উদ্ভাবন প্রধান কারণ যে আম, ব্রিটিশ সরকার চেয়েছিল যে রাশিয়ার সাথে কেউ বা কোনো রাষ্ট্র যদি বর্ডার শেয়ার করে বা কোনো ইনফ্লুয়েন্সার থাকে, তাহলে সেই স্টেটটা যেন মানে সরাসরি বা ডাইরেক্টলি ইন্ডিয়াকে টাচ না করে, তার জন্য তিব্বতের সৃষ্টি। এইবার দেখতে হবে যে তাহলে লাদাখ অঞ্চলে কী নিয়ে ঝামেলা হচ্ছে। তিব্বত তো দেখে নিলাম, লাদাখ অঞ্চলে কী নিয়ে ঝামেলা হচ্ছে। তা লাদাখ অঞ্চলের ঝামেলা হচ্ছে দুটো লাইনকে নিয়ে। দুটো লাইন, কী কী লাইন? একটা হচ্ছে জনসন লাইন, আর আরেকটা হচ্ছে ম্যাকডোনাল্ড লাইন। কী এই দুটো জিনিস বোঝাচ্ছি। আগে দেখো কি বলছে এটা, যে বলছে এটা যে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না দেয়ার উইল বি এ বাফার কান্ট্রি। তাহলে বুঝে গেলে বাফার কান্ট্রি মানে টিবেটটা কেন সৃষ্টি হলো, অ্যান্ড কান্ট্রি বা স্টেট ইজ টিবেট। 1980 সালে, সরি এটা 1980 হবে না, এই ডেটটা হবে হচ্ছে 1865, ঠিক আছে। তাহলে 1885 সালে ব্রিটিশ সরকার বলেছিল যে ভারত এবং তিব্বতের মাঝখানে সীমারেখা তৈরি করবে জনসন লাইন। তাহলে ভারত আর তিব্বতের মাঝখানে রেখা তৈরি করবে জনসন লাইন। আমি কিন্তু এখনও ভারত আর চায়নার কথাতে আসিনি, আমি তিব্বতকে দেখছি। তাহলে ভারত আর তিব্বতের মধ্যে সীমারেখা তৈরি করবে হচ্ছে জনসন রেখা। কিন্তু চীন সরকার, ও তো ওর মতো থাকবে, তাই না? কিন্তু চীন সরকার কখনো এটাকে মানেনি। কারণ ওদের মতে ভারত আর চীনের মধ্যে সীমানা রক্ষা করবে কে? ম্যাকার্টনি ম্যাকডোনাল্ড লাইন। এবং এই ম্যাকার্টনি ম্যাকডোনাল্ড লাইনটাই কিন্তু পরবর্তীকালে ম্যাকমোহন লাইন হয়। তা ইন্ডিয়া চায়নার মধ্যে যে ম্যাকমোহন লাইন, এটা রিসেন্টলি হয়েছে, কিন্তু আগে ছিল ইন্ডিয়া টিবেটের মধ্যে জনসন লাইন। এই দুটোকে নিয়ে মেন ঝামেলা। কারণ ব্রিটিশরা বলেছিল যে ইন্ডিয়া আর টিবেট এর মধ্যে লাইন হচ্ছে জনসন লাইন, কিন্তু চায়না কি বলেছিল, না আমরা ওই লাইনকে মানি না, আমরা কোনটা মানি, আমরা মানি ম্যাকার্টনি ম্যাকডোনাল্ড লাইন। এই দুটো লাইনকে নিয়ে মেন ঝামেলা। এবার পরবর্তীতে দেখাবো যে কী করে চীনরা টিবেটটাকে দখল করে, এবং ওরা যে কথাটা বলেছিল যে ম্যাকার্টনি ম্যাকডোনাল্ড লাইন, সেটাকেই নেয় চীন, এবং পরবর্তীতে ওই লাইনটার নাম চেঞ্জ করে রাখা হয় ম্যাকমোহন লাইন। এবার নেক্সট কি বলছে, যে কিন্তু ভারতীয়রা সবসময় দেখো জনসন লাইনকে অবশ্যই মানবে, কারণ তখন রাজ করছিল একটা ব্রিটিশ সরকার, আর ব্রিটিশরাই বলেছিল যে ইন্ডিয়া টিবেটের মধ্যে লাইন হচ্ছে জনসন লাইন। বিকজ ইন্ডিয়া ইজ দ্য সাকসেসর অফ স্টেট অফ ব্রিটিশ। অবশ্যই ব্রিটিশের হাতে করা রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া, তা ব্রিটিশরা তখন যা বলতো ইন্ডিয়া তাই মানতো। নেক্সট দেখো, চীনের নীতি হলো কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন। এটা ভালো করে বুঝবে, চীনের নীতিটা কী ছিল, কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন। এবার দেখো, চায়না হ্যাভ বর্ডার ডিসপিউট উইথ অল নেবারহুড কান্ট্রি এক্সেপ্ট রাশিয়া। এবং আগেই বলেছি, রাশিয়ার সাথে কিন্তু চায়নার কোনো রকম বর্ডার শেয়ার থাকলেও কোনো বর্ডার ডিসপিউট নেই, কিন্তু চায়নার সাথে প্রত্যেকটা কান্ট্রির বর্ডার ডিসপিউট আছে। এবার দেখো, এভরি কান্ট্রি মানে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু তার নিজের একটা ফিলোসফি থাকে, প্রত্যেকটা কান্ট্রির নিজস্ব একটা ফিলোসফি থাকে। মানে এভরি কান্ট্রি হ্যাভ আন্ডার লাইন ফিলোসফি। তা সেটাই দেখো, ফিলোসফিগুলো কী কী দেখো একটু। সেটা হচ্ছে যে ফ্রান্সের থাকে ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ার একটা নিজস্ব ফিলোসফি আছে,
ইউএসের কি আছে লিবার্টি ফিলসফি, ইন্ডিয়ার আছে যে গান্ধিয়ান ফিলসফি, আর চায়নার আছে মাউস ফিলসফি। এইটাই তো চমৎকার কাণ্ড। এটা আবার কি মাউস ফিলসফি? মাউসটাই বা কি? মাউসটা কে ছিল? মাউস কে ছিল ওটাই দেখাবো এবার। এবার দেখো কী বলছে এটা, যে চীন সবসময় মাও জেদংয়ের ফিলসফি বিশ্বাস করতো, আর ওটাই ছিল সব থেকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ পলিসি। মাও জেদং, এই যে মাও জেদংয়ের পিকচার দেখে নাও। চীন সরকার তাহলে এই লোকটার পলিসিকে বিশ্বাস করতো, যেমন আমাদের দেশে গান্ধীয়ান প্রিন্সিপাল বিশ্বাস করে, তাহলে নিশ্চয়ই চীনেদের দেশে আমাদের দেশের গান্ধীজির মতো একটা লোক ছিল, এই লোকটাই, যার জন্য চায়নারা এর পলিসিকে বিশ্বাস করে। তা মাও জেদাংয়ের পলিসি কী ছিল? কী পলিসি ছিল মাও জেদাংয়ের? ছিল হচ্ছে লেফট হ্যান্ড পলিসি। আর এই পলিসিটা কিন্তু একমাত্র প্রযোজ্য ছিল ভারতকে দখল করার পিছনে, আর এই রকমভাবে পুরো ওয়ার্ল্ডটাকে দখল করার পিছনে। তাহলে কি হ্যান্ড, যে হ্যান্ড ছিল সেটা ধরো চায়না, যে প্লাম ছিল সেটা ধরো হচ্ছে টিবেট, আর যে ফিঙ্গার সেটাকে ধরো যে 5 হিমালয়ান স্টেট, মানে অরুণাচল প্রদেশ, ভুটান, সিকিম, নেপাল, লাদাখ। দেখিয়ে দেবো তোমার ছবিতে একবার, দাঁড়াও, এই যাও। ধরো এইটা চায়না, এটা টিবেট, এইটা ধরো অরুণাচল প্রদেশ, এইটা ধরো তোমার হচ্ছে সিকিম, এটা ধরো ভুটান, এটা ধরো নেপাল, আর এটা ধরো লাদাখ। আমার একটু ক্রোনোলজি ভুল হয়ে গেল, কারণ এখানে হবে অরুণাচল প্রদেশ, তারপরে ভুটান, তারপরে সিকিম, তারপরে নেপাল, তারপরে লাদাখ। এবার দেখো প্রধান নীতিটা হচ্ছে চীন তিব্বতকে অধিকার করলো, ব্যাস, তিব্বতটা গেল চীনের আন্ডারে। ওটাই পরে বোঝাবো আমি যে চীন কি করে তিব্বতকে দখল করলো। এবার তিব্বত যখন দখল হয়ে গেল তখন চেষ্টা করলো অরুণাচল প্রদেশ, এদিক হচ্ছে সিকিম, এদিক হচ্ছে ভুটান, এদিক হচ্ছে নেপাল, আর এদিক হচ্ছে লাদাখ, এই প্রত্যেকটা দেশকে দখল করা, প্রত্যেকটা স্টেটকে দখল করা, এটাই ছিল মাও জেদাংয়ের প্রধান পলিসি। আর এইটার ওপরেই কিন্তু চীনরা বিশ্বাস করতো। তা তোমরা যদি এইটা বুঝে ফেলতে পারো, তা ইন্ডিয়া চায়না রিলেশনের 80% বুঝে গেছো যে চায়নার অ্যাগ্রেসিভ পলিসিটা কী লেভেলের ছিল। চলো নেক্সট, এদিকে এটা কী বলেছে দেখে না একবার। দেখো বলেছে চায়না হ্যাভ বর্ডার ডিসপিউট উইথ দিস 5 হিমালয়ান স্টেট। থ্রু দিস পলিসি চায়না ওয়ান টু ক্যাপচার হোল ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হোল ওয়ার্ল্ড। এটাই তো বললাম তখন। চলো নেক্সট। কিন্তু আমাদের ইন্ডিয়া, ও তো বিশ্বাস করবে এই গান্ধিয়ান প্রিন্সিপাল, সব সময় চুপচাপ, যা হবে চুপচাপ মেনে নাও। এবার চলো এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে তিব্বতকে কি করে ক্যাপচার করলো চায়না। তাহলে প্রথমে কি বললাম যে ব্রিটিশ সরকার কী নিয়ম চালু করেছিল, যে রাশিয়ার সাথে যে সমস্ত কান্ট্রির ডাইরেক্ট ইনফ্লুয়েন্স আছে তারা যেন ইন্ডিয়ার সাথে কোনোভাবে কানেক্ট না থাকে, তার জন্য কাকে তৈরি করলো বাফার স্টেট হিসাবে? তিব্বতকে তৈরি করলো। তাই এইবার দেখবো যে তিব্বতকে কি করে চায়না ক্যাপচার করছে। এইটা দেখার জন্য আবার ফিরে যেতে হবে আমাদের প্রায় 100 বছর আগে। তখন কি হয়েছিল দেখে নাও একটুখানি, যে না পুরো ভালো করে দেখবে, ভালো বুঝতে পারবে। দেখো কি বলছে, দেখো বলেছে যে 1914 সালটা, আমরা 1914 সাল, তাহলে 1914 সালে সিমলাতে চীন, সিকিম, তিব্বত, ইংল্যান্ড মানে তখন ভারতের হয়ে ইংল্যান্ড, এর মধ্যে একটা চুক্তি স্বাক্ষর করে, এটি সিমলা চুক্তি নামে পরিচিত। তাহলে প্রধান কি দেখলে যে 1914 সালে সিমলাতে কিন্তু একটা কনফারেন্স হয়েছিল, যেখানে মানে চীনের, সিকিমের, তিব্বতের আর ভারতের হয়ে ইংল্যান্ড প্রত্যেকের কিন্তু একজন করে রিপ্রেজেন্টেটিভ ছিল।
এবং যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল তার নাম হচ্ছে সিমলা চুক্তি, এবং এর চেয়ারম্যান কে ছিলেন? হেনরি ম্যাকমোহন, এবং এনার নাম অনুসারেই ওই লাইনটার নাম হয় ম্যাকমোহন লাইন। তাহলে এর আগে লাইনের নাম কী ছিল? যখন তিব্বতকে ক্যাপচার করেনি নাম কী ছিল? জনসন লাইন ছিল। আর চায়নারা কি চেয়েছিল? ম্যাককার্টনি ম্যাকডোনাল্ড লাইন, কিন্তু পরবর্তীতে এনার নাম অনুসারে রাখা হয় ম্যাকমোহন লাইন। এবার দেখে চুক্তি কী বলা ছিল। দেখো বলেছে ওই চুক্তিতে বলা ছিল যে ভারত আর তিব্বতের মধ্যে সীমানা করবে ম্যাকমোহন রেখা। দেখেছো? তাহলে ব্রিটিশরা বলল যে ভারত আর তিব্বতের মধ্যে সীমানা করবে কোন রেখা? জাংশন লাইন। কিন্তু ওটা পরবর্তীতে পাল্টে গেল, আবার কি বললো যে ভারত আর তিব্বতের মধ্যে সীমানা করবে ম্যাকমোহন রেখা। এবং চীন সরকার কিন্তু তখন এটাকে মেনেও নিয়েছিল, মানে চীনের হয়ে যে রিপ্রেজেন্টেটিভ ছিল সে মেনেও নিয়েছিল, ঠিক আছে থাকুক। আর বলা কি হয়েছিল যে আউটার টিবেট শাসন করবে তিব্বতের সরকার, আর ইনার টিবেট শাসন করবে চীন সরকার। এবার তোমাদের এটা দেখিয়ে দিই একবার ছবিতে। এই যে দেখছো চামদো রিভার, এইটা এইটা হচ্ছে চামদো রিভার, ঠিক আছে? চামদো রিভার এখানে চলে এসেছে, এটা চামদো রিভার, ধরো চামদো রিভার, এটা চামদো। এই পার্টটা, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে আউটার টিবেট, আর এই পার্টটা হচ্ছে ইনার টিবেট। তাহলে ওই চুক্তিতে বলা হয়েছিল যে আউটার তিব্বতটা শাসন করবে টিবেট সরকার, আর ইনার টিবেটটা শাসন করবে চায়না সরকার। এটাই বলা হয়েছিল যে আউটার টিবেটে কখনো চায়না নাক গলাতে আসবে না, আর ইনার টিবেটে কখনো টিবেট সরকার নাক গলাতে যাবে না। কিন্তু এটা তো আর ইন্ডিয়া না, এটা চায়না। কি করলো দেখো কি বলেছে। কিন্তু পরবর্তীতে চীন এই চুক্তিকে না মেনে 1950 সালে তিব্বতকে আক্রমণ করে আর পুরো তিব্বতকে ক্যাপচার করে। হয়ে গেল। তাহলে কি করলো? 1950 সালে যে ভাগ ছিল যে এখানে তিব্বত সরকার রাজ করবে, এখানে চায়না সরকার রাজ করবে, কিন্তু এরা পুরোপুরি তিব্বতকে ক্যাপচার করলো। এই পুরো তিব্বত চায়নার আন্ডারে চলে আসলো 1950 সালে যুদ্ধের মাধ্যমে। এইবার দেখো তাহলে ব্যাটেলটা কি ব্যাটেল ছিল? ব্যাটেলটা ছিল হচ্ছে ব্যাটেল অফ চামদো, কারণ চামদো রিভারেরকে কেন্দ্র করে ব্যাটেলটা হয়েছিল। তাহলে কি বলছে যে চামদো রিভার ডিভাইডেড টিবেট ইন্টু টু সেক্টর, মানে দুটো ভাগে ভাগ করে, ইনার টিবেট আর আউটার টিবেট। ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড টিবেট, ডেটটা হচ্ছে 6 থেকে 24 অক্টোবর 1950। নেক্সট দেখো রেজাল্ট কি হলো? চায়না ক্যাপচার টিবেট। এবার এইখানে তোমাদের একটা কোশ্চেন বা কথা মনে আসতে পারে যে তখনকার দিনে তো চায়না আর টিবেট খুব দুজনের খুব ফ্রেন্ডলি কান্ট্রি ছিল। তাহলে একটা কান্ট্রিকে আক্রমণ করছে, ধরো টিবেটকে আক্রমণ করছে, আর সেখানে ইন্ডিয়া কিছু বলছে না। টিবেটকে আক্রমণ করছে, টিবেটকে চায়না আক্রমণ করছে, সেখানে ইন্ডিয়া পুরো চুপচাপ, কিছু বলছে না। এই যে ইন্ডিয়া চুপচাপ ছিল, এইটাই কিন্তু ইন্ডিয়ার একমাত্র ভুল, চায়নাকে প্রশ্রয় দেওয়াটা। ইন্ডিয়া কি ভেবেছিল? ইন্ডিয়া ভেবেছিল ঠিক আছে দখল করছে করুক, তারপর চায়নার সাথে আমরা একটা সন্ধি বা চুক্তি করে নেবো যে ওদের সাথে কোনো আমাদের বর্ডার ডিসপিউট রাখবো না, এসব বিষয়ে চুক্তি করে নেব। এইটা ভেবেছিল ইন্ডিয়ারা, যেটা গান্ধিয়ান প্রিন্সিপালে গান্ধীজি সবার সঙ্গে করে বেড়াতো, সেটা ইন্ডিয়া করেছিল। এমন ভেবেছিল হয়তো সত্যিই চায়না শুধরে যাবে, কিন্তু এটা চায় না। দেখো কি বলছে। বলছে বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিড নট ইন্টারফেয়ার দিস ম্যাটার অ্যান্ড দিস ইজ দ্য এক্স্যাক্টলি রং ডিসিশন অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটা একমাত্র ভুল ডিসিশন ছিল যে তিব্বতে আক্রমণ হচ্ছে সেখানে আমরা কোনো ইন্টারফেয়ার করব না। এটা ছিল ভারত সরকারের একমাত্র ভুল ডিসিশন। তখনই যদি তিব্বতকে রক্ষা করতো তাহলে এই দিনটা দেখতে হতো না ভারত সরকারকে।
কি বলছে, ইন্ডিয়া ডিড নট অ্যাবল টু রিড চায়না, কারণ ইন্ডিয়ার কখনো ক্ষমতা ছিল না চায়নাকে পরীক্ষা করা বা চায়নাকে মানে ভালো করে মানে দেখার। কারণ দুটো দেশেরই পলিসি আলাদা, একটা হচ্ছে চুপচাপ বসে থাকবে, একটা হচ্ছে পুরো পুরো জায়গায় ঘুরে বেড়াবে, চারিদিকে কাজ করে বেড়াবে। একটা গান্ধীয়ান প্রিন্সিপাল, একটা হচ্ছে মাও জেদং প্রিন্সিপাল, মাউস প্রিন্সিপাল, যার অ্যাগ্রেসিভ পলিসি হচ্ছে শুধুমাত্র দখল করা। তা তুমি যখন দেখছো যে আমার ফ্রেন্ড কান্ট্রি তিব্বতকে আক্রমণ করছে, তখন কেন ভারত সরকার চুপ থাকলো? আর এই এতটা ভুলের জন্যই তো আজকে এই পরিস্থিতি দেশের, আর যেটা পুরোপুরি দাঁড়িয়ে আছে গান্ধীয়ান প্রিন্সিপাল। হ্যাঁ, যখন যুদ্ধটা হলো, তিব্বতকে কেড়ে নিল চায়না, তখনও কিন্তু ইন্ডিয়া ভেবেছিল যে চায়নাকে চুপ করিয়ে রাখবে। কিন্তু চায়নার জায়গা থেকে মতলব আটা আছে, ওই যে 5 ফিঙ্গার, মানে 5টা হিমালয়ান স্টেট, ওইটাকে দখল করা। এইটা কিন্তু ভারত সরকার বুঝতে পারেনি তখন, যার মাসুল এখনও গুনতে হচ্ছে ভারত সরকারকে। চলো নেক্সট দেখে কি বলছে। তাহলে কেন, কি বলছে, ইন্ডিয়া ডিড নট এবল টু রিড চায়না, কেন কেন পারবে না? কারণ হচ্ছে বিকজ অফ চায়নাস অ্যাগ্রেসিভ পলিসি অ্যান্ড ইন্ডিয়া হ্যাভ অনলি পিসফুল পলিসি, এটাই কারণ। নেক্সট, ভারত সরকার তখন তিব্বতকে সাহায্য করেনি, আর এটাই ছিল ভারতের প্রধান ভুল। চীনকে বাধা না দেওয়াটা একদম উচিত হয়নি, একদমই তাই। তোমার যদি কোনো একটা বন্ধু তোমার খুব প্রিয়, তাকে অন্য একজন মারছে, তুমি কি তার বিরোধিতা করবে না? তাকে তুমি আটকাবা, কিন্তু কি করলো এটা ভারত? কোনো রকম কোনো হেল্প করেনি। তাহলে পরবর্তীতে চীন আর ভারতের মধ্যে যে ট্রিটি বা যে চুক্তি কথা ভারত বলছিল, সেটার নামই হচ্ছে পঞ্চশীল ট্রিটি। এইবার দেখো এই ট্রিটির আবার কি মূল মন্ত্র। ট্রিটিতে কি বলা আছে? ট্রিটিতে বলা ছিল মিউচুয়াল রেসপেক্ট, যেটা এখন করছে, তাই না চায়না ইন্ডিয়াকে। বাহ, গুড গুড গুড, খুব ভালো। তা ট্রিটিতে কী ছিল? বলা ছিল হচ্ছে যে ইন্ডিয়া চায়না দুজনকে রেসপেক্ট করবে। টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, যার জন্য আজকে এই ঝামেলা। মিউচুয়াল নন অ্যাগ্রেশন, বাহ, এটা তো খুব দারুণ। যেখানে বলাই ছিল মিউচুয়াল নন অ্যাগ্রেশন, যেটা দুটোই কান্ট্রি করে যাচ্ছে। অবশ্য চীন বেশি করছে ইন্ডিয়ার থেকেও। নেক্সট কি আছে? মিউচুয়াল নন ইন্টারফারেন্স আর পিসফুল কোইন্সিডেন্ট। এই পাঁচটাতে একটা কোনো কিছুই মানা হচ্ছে না, উপরন্তু এর বিপরীতটা মানা হচ্ছে। কারণ ভারত কখনোই চায়নাকে বুঝতে পারেনি, চায়নার যে কি পলিসি আছে। এখনও মনে করছে যে ভারতের গালওয়ান উপত্যকায় চীন আক্রমণ করেছে, তারপর চীনকে যে মানে ধমকানো দিয়েছে, মানে দিল্লি বেজিংকে যেরকম ধমকানো দিয়েছে, চার জন্য ভাবছে হয়তো জিনপিং চুপচাপ বসে আছে। একদমই না, ও কিন্তু ওর মতো পরিকল্পনা করেই যাচ্ছে যে ভারতকে কোন দিক থেকে অ্যাটাক করা যায়। ভারতকে যেই আবার অ্যাটাক করবে, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বলবে যে সাবধানে থেকো বেজিং, তোমাদের আমরা অ্যাটাক করতে পারি। চীনের মতো অ্যাগ্রেসিভ হওয়া দরকার আমাদের ইন্ডিয়াকে, যদি এই ডিসপুটটা মানে পুরোপুরি মেটাতে পারে। নেক্সট কী বলছে দেখো। বাট চায়না অ্যাজ ওয়েল অ্যাজ ডিড নট ফলো দিস ট্রিট। অবশ্যই ও কেন ফলো করবে? ওর তো নিয়মে বলা আছে, ওর অ্যাগ্রেসিভ পলিসি, ও পুরো দেশকে দখল করতে চায়। অ্যান্ড লেটার অ্যাটাক ইন্ডিয়া ইন দ্য ইয়ার অফ 1962। কিন্তু এই জায়গাটায় চায়না খুবই বাজে কাজ করে ফেলেছে, খুবই বাজে কাজ। যখন ট্রিটিটা স্বাক্ষরিত হলো, তখন দুই দেশই কিন্তু রাজি ছিল, এবং ট্রিটিটা হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। তার ঠিক 10 বছর পর ইন্ডিয়াতে অ্যাটাক করে চায়না, কিন্তু তখন ইন্ডিয়ান আর্মি পুরোপুরিভাবে আনপ্রিপেয়ার্ড, কোনো রকম প্রিপেয়ার্ড না। যে সামান্য বর্ডারে থাকতে গেলে যেরকম থাকা দরকার, কিছু সংখ্যক বন্দুক আর কিছু সংখ্যক সেনা নিয়ে আছে। আর ওইদিকে চায়না চায়না তার ওই সীমানা বরাবর বর্ডার করে, রাস্তা তৈরি করে, গাড়ি করে, তার বিভিন্ন কামান বলো, ট্রাঙ্ক বলো, মিসাইল বলো, সব নিয়ে এসেছিলো ভারতকে অ্যাটাক করার জন্য। তার একটা কান্ট্রি হচ্ছে ফুললি প্রিপেয়ার্ড, আর একটা কান্ট্রি ফুললি আনপ্রিপেয়ার্ড।
তাহলে এক্ষেত্রে তো অবশ্যই ভারতকে তো হারতে বাধ্য। এই জায়গাটায় চায়না পুরোপুরি ইললিগালি আমাদের ইন্ডিয়ার যে LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটাকে দখল করেছিল পুরোপুরি ইললিগালি, যেখানে ইন্ডিয়ান আর্মি কিন্তু পুরোপুরি আনপ্রিপেয়ার্ড ছিল, আর বাকি দিকে চায়না ছিল পুরোপুরি ফুললি প্রিপেয়ার্ড। এবং ওই যুদ্ধে ভারতরা যথেষ্ট পরিমাণে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে ইন্ডিয়াকে বাঁচানোর, কিন্তু পারেনি এরা শেষ পর্যন্ত। তার যতদূর পর্যন্ত চায়না থেমে গিয়েছিল ওইটুকুর নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওইটুকু ভারতের অংশ, কিন্তু এখন রাজ চলে চায়নার, ওখানে চায়নার এখন অ্যাডমিনিস্ট্রেটিভ চলে। তাহলে এইটা কিন্তু পুরোপুরি ইললিগাল ও দখল করলো, চায়না দখল করলো। নেক্সট কি বলছে দেখো, বলছে Indian army will exactly unprepared and China army will fully prepared, and as well as result of war the line of actual control created। অবশ্যই যখন একটা কান্ট্রি ফুললি প্রিপেয়ার্ড আছে আর একটা কান্ট্রির কাছে কিছুই নেই, আনপ্রিপেয়ার্ড, তাহলে সেক্ষেত্রে যখন অ্যাটাক করলো তখন তো পুরো চায়না ওটাকে ইললিগাল অ্যাটাক করলো। ইললিগাল অ্যাটাক যেই করলো তখনই চায়না আস্তে আস্তে এগিয়ে আসতে থাকলো। এবার যতটুকু এগিয়ে এসে চায়না থেমে গেল, ওইটুকু নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা ইললিগালি ওটাকে আক্রমণ করলো এবং ইললিগালি ওটাকে দখল করলো ভারতের অংশ, কিন্তু ওখানে এখন চায়নাদের রাজ চলে। নেক্সট দেখো, আমরা দেখাবো তোমাদের জায়গাটা, এই দেখো এই যে LAC আর এটা LOC, আকসাই চীন, এবং এটার নাম দিল আকসাই চীন। এখানে কারাকোরাম পাস আছে, আর এটা পাক অকুপাইড কাশ্মীর। এখানে LAC বর্ডার, এটা LOC বর্ডার, ঠিক আছে, দেখে নাও। নেক্সট চলো, কিন্তু চীন সরকার বা চীন সেনা ওখানে থেমে থাকেনি, তারপর আবার অ্যাটাক করেছে। কোথায় অ্যাটাক করেছে এবার? কিন্তু পরবর্তীতে চীন সেনা আবার আক্রমণ করে ভারতকে, এবং জায়গাটি হলো নাথুলা গিরিপথে। ডেটটা কবে ছিল? 1967 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর। তার জায়গাটি হলো নাথুলা গিরিপথ। কিন্তু এখানে ভারতের সেনা আচ্ছা সে চীনের সেনাকে বুঝিয়ে দিয়েছিল যুদ্ধ করা কাকে বলে, যে এখানে চীন সেনা পরাজিত হয় এবং তারা ফিরে যায়, আর ভারত বুঝিয়ে দেয় যে যুদ্ধ করা কাকে বলে, কারণ তার আগের যুদ্ধটা ইললিগালি করেছিল। তাই এই যুদ্ধে পুরো ভারত ভালোভাবে জানতো যে চায়না ইন্ডিয়াকে অ্যাটাক করবে, তাই ভালোভাবে ইন্ডিয়ার সেনা প্রিপেয়ার ছিল এবং বুঝিয়ে দিয়েছিল যুদ্ধ করা কাকে বলে। তার জন্য চায়না কিন্তু এখনও ভারতকে ফুললি অ্যাটাক করতে এখনও ভয় পায়, কারণ দুটো দেশ হচ্ছে সব থেকে মেজর কান্ট্রি এশিয়ান কান্ট্রিতে, দুটো দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, সেইভাবে অ্যাটাক করতে হবে। নেক্সট দেখো, এখানে একটা জিনিস আছে, চায়না পলিসি, সরি পুলিশ হবে না, এটা পলিসি হবে, এটা পলিসি, এটা পুলিশ হবে না, পলিসি হবে এটা। নেক্সট দেখো, এর পলিসি কি, এইটা ধরো একটা টুকরো, ওর পলিসি হচ্ছে, মানে চায়না যে পলিসি সেটা কিন্তু চায়না কখনোই পুরো টুকরোটাকে চাইবে না। চায়না চাইবে এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, এইভাবে, মানে সালিমাস স্লাইস স্ট্র্যাটেজিক পলিসি, মানে খণ্ড খণ্ড করে অধিকার করবে। চায়না কখনোই বলবে না আমাকে পুরো লাদাখ দিয়ে দাও, আমাকে পুরোপুরি নেপাল দিয়ে দাও, আমাকে পুরোপুরি দিয়ে দাও হচ্ছে অরুণাচল প্রদেশ। কি চাইবে? ও চাইবে একটা বর্ডার, ও চাইবে একটা হচ্ছে ব্রিজ, ও চাইবে একটা ভ্যালি। এইভাবেই দেখা যাবে ভারতের প্রায় 10% অংশ চলে গেছে চায়নার হাতে। চায়না কখনোই চাইবে না যে আমাকে পুরোপুরি লাদাখ দিয়ে দাও, ও চাইবে ঠিক আছে আমাকে গালওয়ান ভ্যালি দিয়ে দাও, আমরা কিছু বলবো না, ঠিক আবার 20 বছর পর আবার অ্যাটাক করবে। এই হচ্ছে চায়নার পলিসি। নেক্সট, এটা কি দেখাচ্ছিলাম এটা, ও এই যে আর একটা দেখে দেখাবো, সেটা হচ্ছে ডোকলাম এরিয়া ফেস অফ, যেটা খুবই রিসেন্টলি হয়েছে 2017-তে। দেখো কি বলেছে এটা, ভালো করে দেখো, যে 73 দিন ফেস অফ ছিল কিন্তু ইন্ডিয়া চায়না সেনা, 73 দিন। এবং ডোকলাম জায়গাটা কোথায়? ভুটানে, যেখানে কিন্তু ইন্ডিয়া, চায়না আর ভুটানের ট্রাই জাংশন। এবার দেখো একটা ভালো কথা লেখা আছে এখানটায়, যে দেখো যে যদি ডোকলাম জায়গাটি চীন অধিকার করে নেয়, তাহলে আমাদের শিলিগুড়ি অঞ্চলের যে চিকেন নেক আছে যেটা নর্থ দিনাজপুরে, সেটা কিন্তু চীনের অধিকারে চলে আসবে। তার মানে পুরো নর্থ
ইস্ট চীনের হাতে, ছবিতে বুঝিয়ে দিচ্ছে। এই যে দেখো কি বলছে, চুম্বি ভ্যালি, এটা হচ্ছে ডোংলাং রিজিয়ন, এটা হচ্ছে সিকিম চায়না ভুটান ট্রাই জাংশন, আর এটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। তা একবার ভেবে দেখো, যদি এই অংশটাকে চায়না ক্যাপচার করে নেয়, তাহলে এই অংশটা খুলেই গেল। আর এই অংশের মধ্যে আছে শিলিগুড়ি করিডোর, আর যার সঙ্গেই পুরো অল ওভার নর্থ ইস্ট স্টেটগুলো যুক্ত আছে। তাহলে বললাম না, চায়না কখনোই তোমাকে পুরোপুরি বলবে না আমাকে ডোকলাম দিয়ে দাও। ও বলবে আমাকে শুধু, সরি, চায়না কখনোই বলবে না আমাকে নর্থ ইস্ট কান্ট্রি দিয়ে দাও। ও বলবে আমাকে ডোকলাম রিজনটা দিয়ে দাও, কারণ ও জানে যে ডোকলামটা নিলে পরেই ওই জায়গায় শিলিগুড়ি করিডোর পেয়ে যাবো, আর ওটা পেয়ে গেলেই পুরো নর্থ ইস্ট আমাদের আন্ডারে চলে আসবে। কিন্তু এটা তো ভারত এসে না, টানা 73 দিন পেশাব করেছে, তারপরে ওরা সরে গেছে চীন সেনা। এটা হচ্ছে ভারতের সেনাদের একটা খুব একটা উজ্জ্বল মানে গর্বের বিষয় এটা একটা। নেক্সট কি দেখো, সরে গেছে এবং আমাদের ডোকলাম জায়গাটা বেঁচে গেছে, কারণ এই জায়গা দখল করলে পরে পুরো নর্থ ইস্ট চলে যেত চায়নার হাতে। নেক্সট দেখো কি বলছে, আবার এইবার কিন্তু আমাদের চায়না আমাদের রিলিজিয়াস ম্যাটারে নাক গলিয়েছে। কি করেছে, যে ভারত থেকে কৈলাস যাত্রার একমাত্র পথ ছিল নাথুলা গিরিপথ, সেটাকেই বন্ধ করে দিয়েছিল চীন সরকার। তখন ভারতীয়দের মনে খুব আঘাত লাগে, কারণ ওই দিক দিয়ে আমরা কৈলাস যাত্রা করতে চাই, কেন ওই রাস্তা বন্ধ করবে? কোন অধিকার আছে? একটাই অধিকার, কারণ জানে যে কৈলাস কোথায়, তিব্বতে, তিব্বতের অধিকার কার? চায়না, বন্ধ করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা কৈলাস যাওয়ার জন্য কি নির্মাণ করলাম? শিবকিলা গিরিপথ, সরি, শিবকিলা গিরিপথ, যেটা আছে হচ্ছে উত্তরাখণ্ডে। কারণ মহাদেব ডাকলে কে বা না যাবে না কৈলাসে, সবাই যার পথ খুঁজবে, তাই শিবকিলা গিরিপথ তৈরি করলো। নেক্সট, এইবার যেটা বোঝাবো খুবই ইম্পর্টেন্ট, যে চায়নার স্ট্রিং অফ পার্লস থিওরেম। মানে স্ট্রিং অফ পার্লস থিওরেম বলতে কি বোঝাচ্ছে, এক কথায় বলছি, যে ধরো এইটা ইন্ডিয়া, সরি দাঁড়াও, ধরো এইটা ইন্ডিয়া আছে, ঠিক আছে, এটা ইন্ডিয়া আছে, এইটা হচ্ছে চায়না। চায়না চাচ্ছে যে ভারতকে চারিদিক থেকে ঘিরে ধরতে, মানে পুরো দিক থেকে ঘিরে ধরতে। এবার চায়নার তো কান্ট্রি এইটুকু, এবার ওকে ঘিরে ধরতে গেলে পর বাকি কান্ট্রিগুলোর সাথে হাত করতে হবে। একমাত্র হাত কি আছে? বাণিজ্য ব্যবস্থা, পোর্ট তৈরি করা। তাহলে পরে একমাত্র চায়না পুরো ইন্ডিয়াকে ঘিরতে পারবে, সেটাই হচ্ছে স্ট্রিং অফ পার্লস থিওরেম। ভালো কথা, কী বলছে এটা, যে চায়না চায়না বাউন্ডেড ইন্ডিয়া বাই বিল্ড ভেরিয়াস স্ট্র্যাটেজিক পোর্ট। কারণ পোর্ট তৈরি করলে কি হবে, যে চায়না প্রত্যেকটা পোর্টগুলোতে তার বাণিজ্যর সমস্ত জিনিসপত্র আদান প্রদান করতে পারবে। দেখা গেলো কোনো একটা কান্ট্রি খুবই দুস্থ, খুবই গরিব, যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, যেমন পাকিস্তান আর বাংলাদেশ, ওইসব দেশে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করছে, দেশগুলোকে হাত করছে, কিন্তু আসল কি কাজ করছে? ইন্ডিয়াকে বাউন্ডেড করছে, বাউন্ডারি দিচ্ছে ইন্ডিয়াকে, পুরো ইন্ডিয়া ক্যাপচার করতে চাচ্ছে। তা কে কে ছিল? বাংলাদেশ আছে, মায়ানমার আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, এখনও আছে দেখো, ইন্দোনেশিয়া আছে, আর সিঙ্গাপুর আছে, ইটিসি আরও ছিল। তাহলে এতগুলো দেশে ও স্থাপন করে ফেললো হচ্ছে পোর্ট। এবার দেখো কী হলো, এবং এটাকেই বলা হয় স্ট্রিং অফ পার্লস থিওরাম। এবার ছবিটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, দেখো কি বলতে চাচ্ছি আমি। দেখো এবার চায়না এই দেখেছো, পাকিস্তানে করেছে, শ্রীলঙ্কাতে করেছে, বাংলাদেশে করেছে, মায়ানমারে করেছে, এদিকে হচ্ছে সাউথ চায়না সি আইল্যান্ডে করেছে, এখানে ইন্দোনেশিয়াতে করিয়েছে। মানে চায়না চাচ্ছে যে পুরো জায়গাকে ও, মানে পুরো জায়গাতে একটা করে পোর্ট তৈরি করলো, মানে পুরোপুরি ভারতে একটা বাউন্ডারি তৈরি করলো, যাতে ভারতকে বাউন্ডারিতে ঘেরা যায়, ক্যাপচার করা যায়। কেন? দেখো, চায়নার একটা খুবই ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো একটা কান্ট্রি, যেমন পাকিস্তান, ওখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই, বাংলাদেশ ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই, পোর্ট তৈরি করে ও বাণিজ্য করতে পারে। এবার তোমরা ভাবতে পারো যে এ তো বাণিজ্য করা দরকার, এদিকে কান্ট্রি এখানে বাণিজ্য কী করে করবে? বাণিজ্য এখানে কী করে করবে? বাণিজ্য তো চায়না করতে যাবে না, বাণিজ্য করবে চায়নার হয়ে, এখানে বিভিন্ন থাকবে রিপ্রেজেন্টেটিভ, তারা বাণিজ্য করবে, এবং তার মাধ্যমেই কিন্তু পুরো ভারতকে ঘিরবে এবং ভারতকে অধিকার করবে।
এটাই। আর এরই পাদে ফা দিয়েছে রিসেন্টলি বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। নেক্সট দেখো কি বলছে, যে থ্রু দিস প্রসেস চায়না ওয়ান্ট টু ক্যাপচার ইন্ডিয়া। এটা একটা প্রসেস গেল, তাহলে এটা গেলো স্ট্রিং অফ পার্লস থিওরেম, বোঝা গেল তাহলে কি বললাম। নেক্সট দেখো, পাকিস্তান যেমন ভারতের চিরকালীন শত্রু ছিল, আজীবন হয়ে থাকবে। কারণ পাকিস্তানের সাথে আজ পর্যন্ত ভারতের যা যুদ্ধ হয়েছে পাকিস্তান সব কটাতেই হেরেছে। তাই পাকিস্তান, দেখো ইন্ডিয়া আপগ্রেড হচ্ছে, পাকিস্তান আপগ্রেড হচ্ছে, কিন্তু পাকিস্তান কোন দিক থেকে আপগ্রেড হচ্ছে? জঙ্গি তৈরিতে, আর কোনো দিক থেকে না। তাই পাকিস্তান চাইবে না কখনো যে পাকিস্তানের সাথে ভারতের ডাইরেক্ট যুদ্ধে লাগুক, তাহলে পাকিস্তান আবার হারবে। এখন পাকিস্তান চেষ্টা করছে চায়নার সাথে বন্ধুত্ব করা, অলরেডি হয়ে গেছে। চায়নাকে প্রচুর ধরনের মানে বিভিন্ন ধরনের উইপেন, সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের অস্ত্র সাপ্লাই দিচ্ছে, যাতে ভারতকে অ্যাটাক করলে পারে চীন পাকিস্তান একসাথে হয়ে ভারতকে অ্যাটাক করবে। দেখো কী বলছে, প্রথম থেকে একমাত্র শত্রু হচ্ছে পাকিস্তান। ভারতের সাথে আজ পর্যন্ত 4টি যুদ্ধে হেরেছে, তাই পাকিস্তান কোনোভাবেই ভারতের সাথে পেরে উঠবে না। তাই পাকিস্তান পুরোপুরি চীনকে সাহায্য করছে, ভারতকে হারানোর জন্য বিভিন্ন ধরনের ওয়েপেন দিয়ে সাহায্য করছে চীনকে। তাহলে বুঝে গেলে, কারণ জানে যে আমি ভারতের সাথে 4বার হেরেছি, তা আমি যুদ্ধ করলে আমি জিততে পারবো না। তাই এখন মেন ফায়দা কী আছে? ফায়দা একটাই আছে, যে চীনের সাথে যোগ দেওয়া, চীনের সাথে যোগ দিয়ে চীনকে সামরিক বাহিনী সাহায্য করি, তাহলে পরে যদি জেতা যায়, ভারতকে হারানো যায়। তাই চিরকালই পাকিস্তান আমাদের শত্রু হয়েই থাকবে। এইবার দেখো, এখানে যেটা বলছিলাম, যে চীন তো একটা খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার, ভালো কান্ট্রি, সমস্ত ধরনের ওখানটায় ইনফ্রাস্ট্রাকচার, ভালো ইন্ডাস্ট্রি আছে। এবার পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান বা আরও যে সমস্ত কান্ট্রিগুলো আছে, ওগুলো তো ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই, ভালো ইকোনমিক গ্রোথ নেই। তাই চায়না কী করছে, ওই জায়গাগুলোকে বা ওই স্টেটগুলোকে বা ওই কান্ট্রিগুলোকে সাহায্য করার চেষ্টা করছে। তার অন্য আর একটা উপায় হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এটা প্রধানত করা হয়েছে পাকিস্তানকে ভালো করার জন্য। পাকিস্তানে যে সমস্ত শিল্পের ইনফ্রাস্ট্রাকচার নেই সেগুলো প্রোভাইড করে, পাকিস্তানকে ইকোনমিক দিক থেকে সাহায্য করে চায়না, আরও অন্যান্য দিক থেকে পাকিস্তানকে সাহায্য করছে চায়না। তার জন্য চায়না পাকিস্তান ইকোনমিক করিডর করেছে। এবং এটা কার মধ্য দিয়ে গেছে? এটা কার মধ্য দিয়ে গেছে? এটা মধ্য দিয়ে গেছে হচ্ছে থ্রু আফগানিস্তান আর থ্রু পাকিস্তান অকুপাইড কাশ্মীর। কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর ওটা তো ভারতের অংশ তো নাকি? তা তোমরা পাকিস্তান এই অংশের ওপর দিয়ে একটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর করে দিলে, হয়ে গেল। এর ফলে তো ভারতের যে একটা সোভার্জিনিটি, যে সব জায়গাতে সমানভাবে ঘুরে বেড়াতে পারবে ভারতের জনগণ, সেইটা নষ্ট হয়ে গেল তো। সেটা সেই দিকে তো খেয়াল রাখতে হবে, যে যেটা অধিকৃত কাশ্মীর সেটা তো ভারতের অংশ, তুমি ওখানে কেন চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, যাকে সংক্ষেপে বলে সিপিইসি, করতে গেলে অবশ্যই এটা বন্ধ হয়ে যেতে পারে একটা কারণের জন্য। কেন বলো তো? কারণ এখানে দেখো থ্রু আফগানিস্তান আছে, আর রিসেন্টলি আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো আছে। তাই যদি আফগানিস্তান চায়, এটাকে বন্ধ করে দিতে পারে। নেক্সট দেখো কী বলছে, এই যে এইটা 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 এই যে লাইন, এই লাইনটা, এটাই হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এর মাধ্যমে চায়নাকে, মানে চায়না ইন্ডিয়াকে, সরি, এই পাকিস্তানকে সাহায্য করছে বিভিন্ন দিক থেকে, আর্থিক দিক থেকে হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, তারপরে অন্যান্য দিক থেকে হোক, ইকোনমিক গ্রোথের দিক থেকে হোক সাহায্য করছে। কিন্তু এখানে কি দেখো, আছে, পাকিস্তান আছে, আর এখানে আফগানিস্তান আছে। তো আফগানিস্তান চাইলে এটা না হতেও পারে। আর পকের ওপর দিয়ে কেন আসবে? এখানে তো আসল তো ইন্ডিয়ার নাকি, আসল তো ইন্ডিয়ার। তাহলে এখানে আসলে পরে তো আমাদের যে সুপার জেনিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো। দেখো বুঝতে পারলে কি না? তবে এখানে যদি আফগানিস্তান যদি ইন্ডিয়াকে ইন্ডিয়ার সাথে থাকে, তাহলে পর অবশ্যই এটা বন্ধ হয়ে যেতে পারে। নেক্সট দেখো কি বলছে, আর রিসেন্টলি মানে যে দেশটা আর একটা দেশের পুরো হর্তাকর্তা, মানে যার ওপর বেঁচে আছে, তার সাথে বেইমানি করছে, তার একমাত্র প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কে? নেপাল। নেপাল বেঁচে থাকার জন্য তার 90% কার্যকলাপ ভারতে করতে আসে। অবশ্য
ভারতও কিছুর জন্য নেপালের উপর নির্ভরশীল, কারণ নেপালের মধ্য দিয়ে অনেক কটা নদী ভারতে আসছে। এবার যদি ধরো নেপাল ওই নদীগুলোতে বাঁধ দিয়ে দেয়, তাহলে ওপর দিকের যে নর্থ নর্থের যে স্টেটগুলো আছে, উত্তরপ্রদেশ, বিহার বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, প্রত্যেকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ প্রত্যেকে কিন্তু নদীর জলকে কাজে লাগিয়ে বিভিন্ন ইরিগেশন করছে, এগ্রিকালচার করছে, অনেকে অনেক জায়গায় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করছে। এই ক্ষেত্রেও কিন্তু ভারত ভারত নেপালের উপরে মানে ভরসা করে আছে, কিন্তু কিছু তো করার নেই। কারণ নেপালে কমিউনিস্ট সরকার চলে এসেছে, আর চায়না তো কমিউনিস্ট অবশ্য প্রথম থেকে আছে। দুজন বন্ধু হয়ে গেছে। আর চায়নার পলিসি তো মনে আছেই, কি বলেছিলাম, 5টা হিমালয়ান স্টেট। চায়নার পলিসির কথা ভারত তো জানতে পারেনি, তাহলে নেপাল কি করে জানতে পারবে? নেপাল বুঝতেও পারছে না যে নেপালের সাথে চায়না ভালো ব্যবহার করছে, মানে খুবই ভালো। কোন দিন দেখবে যে পুরো নেপালকে অধিকৃত করে বসে আছে চায়না, তখন নেপাল সরকার বুঝতে পারবে যে ভারতকে কতটা দরকার এবার। কারণ দেখো, সগলের চুক্তি, যে 1816 সালে যে সগলের চুক্তি হয়েছিল ব্রিটিশ সরকারের সাথে নেপালের রাজার, সেখানে বলা হয়েছিল যে যে কালী নদীর ইস্ট দিকের অংশ, দেখো কি বলছে এখানে, দেখো, দ্য ইস্ট ব্যাঙ্ক অফ দ্য কালী রিভার বিলো লিম্পাধুরা হুইচ ইজ দ্য সাপোজড টু বি ইন নেপাল অ্যাজ পার দ্য সগলে ট্রিটি অফ 1816, যে এই দিকটা এই দিকটা থাকবে হচ্ছে নেপাল, আর এই দিকটা থাকবে ইন্ডিয়ার। থরি কেয়ার করছে এখন নেপাল এই ব্যাপারটা, বলছে না এই লিম্পিয়াধুরা আমাদের, বলে দিয়ে হয়ে গেল। এই সেম ডিসপিউট চলছে কালাপানিকে নিয়ে আর লিপু লেককে নিয়ে। তোমাকে বলেছিলাম না, লিপু লেক তৈরি করলো উত্তরাখণ্ড থেকে যাওয়ার জন্য আমাদের তিব্বতে, মেয়ে আবার ঝামেলা করছে লিপু লেকটাকে নিয়ে, মানে আবার মনে করছে এই রাস্তাটাকে বন্ধ করবে। বন্ধ করলে কিছু করার নেই। সরি, ভুল বললাম, ওটা ওটা ছিল শিবতলা গিরিপথ, এটা লিপু লেক না। ওটা 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 ঠিকই আছে, ওটা শিবকলা ছিল, সরি ভুল হয়ে গেল। ওটা শিবকলা ছিল, ঠিকই আছে, এটা লিপু লেক, ওকে ওকে ঠিক আছে, সরি। তাহলে কি বললাম, যে লিম্পিয়া ধুরা যেমন ডিসপিউট আছে, যে বলা ছিল যে সগৌলের চুক্তি বলা ছিল যে এইটা যদি তোমার কালী রিভার হয়, তাহলে এর ইস্ট পোর্শন, মানে এই দিকের পোর্শনটা নেপালের পোর্শন থাকছে, এইটা থাকছে ইন্ডিয়ার পোর্শন। কিন্তু নেপাল কি বলছে, এটা আমাদের। আর সেম ধরনের কালাপানি, লিপু লেক, এগুলোর জন্য ডিসপিউট চলে আসছে, কারণ এই এলাকাগুলো অবভিয়াসলি ভারতের। এখান থেকে বলা আছে, দ্য 66 কিলোমিটার লিপু লেক কালাপানি ভ্যালি ইজ শোন অ্যাজ পার্ট অফ ইন্ডিয়া। কারণ ভারত যে নতুন ম্যাপ তৈরি করেছে, 2 নভেম্বর, সেখানে বলা আছে এই দুটো কিন্তু কালাপানি আর লিপু লেক পুরোপুরি ভারতের পার্ট। এই নিয়ে ঝামেলা চলছে ইন্ডিয়া নেপালের মধ্যে, আর এর পিছনে প্রধান হাত আছে কিন্তু চায়নার। আর প্রেজেন্ট ডে, বর্তমানে যেটাকে নিয়ে খুবই খুবই টেনশনে আছে দিল্লি এবং বেজিং, সেটা হচ্ছে গালওয়ান ভ্যালি অ্যাটাক। এটা মূল, আর তার রিপ্রেজেন্টেটিভ আছে হচ্ছে প্যাংগং লেক। দুটোকে নিয়েই একটা ডিসপিউট আছে, দুটো জায়গাকে নিয়েই। তা প্যাংগংকে নিয়ে প্রথম থেকেই ডিসপিউট, প্যাংগংকে নিয়ে প্রথম থেকেই। আর এই গালওয়ান ভ্যালিটা রিসেন্টলি, এর মেন কারণ হচ্ছে কি বলতো, এর মেন কারণ দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও, কোথায় গেল ছবিটা, এটাতে দেখো, এই ছবিটা দেখো কি বলতে যাচ্ছে, দেখো, এইটা তো লে, আর এইখানে আছে কারাকোরাম। তা লে থেকে কারাকোরাম যেতে সব থেকে কম করে ধরলেও 2 দিন লাগতো। লে থেকে কারাকোরাম যেতে 2 দিন লাগতো। আর একটা মূল কথা হচ্ছে, যদি কোনো এয়ারফোর্সের জেট বিমান ধরো কোনো ক্ষেত্রে খারাপ হয়ে গেল, তাহলে ওইখানে কিন্তু ল্যান্ডিং করার কোনো রাস্তা বা ল্যান্ডিং করার কিন্তু কোনো জায়গা নেই, যাতে এই দুটো ভালো হতে পারে। কারণ কোনো একটা জেট বিমান তো মধ্যপথে খারাপ হতেই পারে, তাই না, তাকে তো ল্যান্ড করাতে হবে, তাই না। তাহলে সেইটাকে করার জন্য, আর লে থেকে তোমার হচ্ছে কারাকোরাম পর্যন্ত যাওয়ার জন্য 2 দিন লাগতো, তা সেটাকে কমিয়ে নিয়ে এসছে, একটা রাস্তা তৈরি করেছে এই লে থেকে ওই কারাকোরাম পর্যন্ত।
যেটাকে বলা হয়, এক কথায় বলা হয়, এই যে ডারবক শায়ক, আর এটা হচ্ছে দৌলতবেগ অলডি রোড। তার দারবক শায়ক দৌলতবেগ অলডি রোড, যা নির্মাণ করা হয়েছে লে থেকে কারাকোরাম পর্যন্ত। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখানে চায়না কী করতে আসলো? মেন প্রশ্ন তো এইটা। ভারত তৈরি করলে এটাও যাতায়াতটা ভালো করার জন্য, যাতায়াতটা তাড়াতাড়ি করার জন্য, কারণ এই এই রাস্তাটা করলে 6 ঘন্টায় পৌঁছে যাচ্ছে লে থেকে লাদাখে, যেটা আগে লাগছে 2 দিন। আর এখানে একটা ভালো জায়গা করা আছে এই রাস্তার মধ্যেই, যেখানে কোনো জেট বিমান সহজে ল্যান্ডিং করতে পারে। কিন্তু চায়না চোখ পড়ে গেছে ওর ওপরে, কী বলছে না, ভারত ওটা পুরোপুরি ব্যবহার করতে পারে না। চায়না এটাই তুলে আসছে, মানে এটাই নিয়ে এসে সামনে, সবার সামনে, যে ভারত ওটাকে পুরোপুরি ব্যবহার করতে পারে না। কারণ একমাত্র কারণ কি, দেখো, এইটা তো এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবার এই লাইনের একদম কাছে কিন্তু ওই রাস্তাটা আছে। তাই চায়না বলছে যে এলএসির একদম কাছে, একদমই কাছে কিন্তু রাস্তাটা, তাই ওই রাস্তার পর আমার অধিকার আছে। বুঝতে পারছো? যে স্লাইসের যে ব্যাপারটা বললাম, যে এইটুকু এইটুকু করে অধিকার করবে, এলএসি পর্যন্ত চলে এসেছে, আবার নাকি বলছে এটা ওদের রাস্তা। তাহলে ভাবো কী ধরনের অ্যাগ্রেসিভ পলিসি। এইটাকে নিয়ে মেন ঝামেলা। আর এটা হয়েছিল এই গালওয়ান ভ্যালি, এই এই জায়গাতেই। এবার দেখাচ্ছে পরের ছবিতে আছে, পরের ছবিতে আছে দেখো, এই যে গালওয়ান ভ্যালি, এই যে এই জায়গাতেই, এই যে লে থেকে এরকম রাস্তা তৈরি হয়েছিল, এবং এখানটায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই লাইনটা হয়েছিল। এখানে আছে কারাকোরাম, এখানে আছে কারাকোরাম রেঞ্জ আছে, এটা সিয়াচেন গ্লেশিয়ার। এখানে দেখো লেখা আছে পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেটিভ কাশ্মীর, এলওসি লাইন অফ কন্ট্রোল, এটা হচ্ছে আকসাই চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ কাশ্মীর। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা, এই জায়গাটা, এইটা কিন্তু আসলে পাকিস্তানের পকের মধ্যে পড়ে, এবং এই জায়গাটা ডাইরেক্টলি চীনকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যেই তৈরি করলো সিপিইসি, মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, তখন জায়গাটা দিয়ে দিল কাকে? চায়নাকে, ভারতকে মারার জন্য। কারণ চায়না পাকিস্তান জানতো আমরা কোনোভাবে ভারতকে মারতে পারবো না। তাই বুঝতে পারলে যে ক্লাসটা কিন্তু এখানেই হয়েছিল, গালওয়ান ভ্যালিতে। এবার পড়াটা দেখে নি, চলো কি বলছে। গালওয়ান ভ্যালি কি বলছে, এটা ভারতের কারাকোরাম শৈলশিরার কাছে অবস্থিত। এটি লাদাখ অঞ্চল এবং আকসাই চায়নার অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করে। নেক্সট কি বলছে, যে গালওয়ান নদীর নাম থেকে এটির নাম এসেছে গালওয়ান ভ্যালি। এই ভ্যালিতে আক্রমণ করার প্রধান কারণ হলো আকসাই চায়না লাগোয়া, দেখেছো, আকসাই চায়না লাগোয়া লে থেকে দৌলতা বেগ পর্যন্ত 225 কিলোমিটার রাস্তা তৈরি করে। কে তৈরি করে? ভারত থেকে তৈরি করা হয়। কি বললো, চায়না several raised several object over the construction of the road as is does not want, মানে তারা কখনোই চাইতো না যে ইন্ডিয়া টু ফুললি ইউটিলাইজ রোড, মানে ইন্ডিয়া পুরোপুরিভাবে রাস্তাকে তৈরি করে। কারণ একমাত্র কারণ কি, ওদের যে এলএসি ছিল, তার পুরো কাছাকাছি চলে আসছে এই ব্রিজটা। তাই চায়না কখনোই চায় না যে এই ব্রিজটা বা রাস্তাটাকে পুরোপুরিভাবে মানে কাজ করুক ইন্ডিয়া। তারা চায় যে না, ওই ওই ব্রিজটার উপরে বা রাস্তাটার উপরে আমাদেরও অধিকার আছে, এটা চায়নারা বলছে। ইট ইজ লোকেটেড, মানে কোনটা লোকেটেড, ওই যে রাস্তাটা, বিটুইন শায়ক অ্যান্ড কারাকোরাম পাস। শায়ক কিন্তু একটা ইন্দাস রিভারের ট্রিবিউটারি। এবার ওইটা যে নর্দার্ন মোস্ট যে কর্নার, মানে যে জায়গা থেকে চায়নারা মনে করছে খুবই কাছে, সেই কম দূরত্বটা হচ্ছে 9 কিলোমিটার। এটা সব থেকে কাছে, মানে ওই অঞ্চলে ওই ব্রিজটার যে নর্দার্ন মোস্ট পয়েন্ট, সেখান থেকে এলএসির দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। এবং দ্য রোড রানস প্যারালাল টু এলএসি, পুরো বলে দিয়েছে একদম। আর এই রোডটা কে তৈরি করেছে সবাই জানো, যে বর্ডার রোড অর্গানাইজেশন, BRO। দেখো কি বলেছে, এই ঝামেলার জন্য ওই দিন দুই পক্ষ হাতাহাতি করে এবং ভারতের পক্ষে 20 জন জওয়ান মারা যায়। কত দুঃখের খবর বলো তো, কত দুঃখের খবর। চায়নার এরকম বাদরামের জন্য কত লোককে প্রাণ দিতে হচ্ছে, নিহত লোককে, অসহায় লোককে কীরকম প্রাণ দিতে হচ্ছে।
চায়না মানে এতটা বাদরামি শুরু করেছে, আর চীনের পক্ষে মারা গেছে 43 জন। এ তো মানে আমাদের দেশের কোনো একটা জওয়ান মারা গেলে তার প্রতি একটা শ্রদ্ধা দেওয়া হয়, চীনে তার কানাকড়িও করে না, ঠিকমতো প্রকাশই করে না কতজন মারা গেছে। নেক্সট দেখি কী বলছে, এটা দেখিয়ে দিলাম কী বলেছে। এখানে দেখানো হয়েছে আমাদের গালওয়ান ভ্যালি দেখানো হচ্ছে ছবিটাতে, আকসা চীন দেখানো হয়েছে, আর এলএসি দেখানো হয়েছে। চলো নেক্সট, প্যাংগং লেক। এবার একটা বিষয়, প্যাংগং লেক আবার কী হলো? এখানে ডিসপুট চলছে অনেকদিন থেকেই। কী চলছে? এটা অরিজিনেট কোথায়? ইন্ডিয়াতে। কোন কোন কান্ট্রির মধ্যে আছে? ইন্ডিয়া চায়না দুটোতেই আছে। ইন্ডিয়াতে কত ভাগ আছে? 3 ভাগের 1 ভাগ। চায়নায় কত আছে? 3 ভাগের 2 ভাগ। বুঝতে পেরেছো? নেক্সট চলো কি বলছে, দিস ইজ দ্য অ্যানাদার ডিসপিউট রিজিয়ন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, এবং দিস পার্ট ইজ ডিভাইডেড ইন্টু 8 ফিঙ্গার্স। এই 8টা ফিঙ্গারকে নিয়ে ওদের যত ঝামেলা। বললামই তো ফার্স্টে, চায়না যে কখনোই চাইবে না পুরো লাদাখকে নিতে, ও চাইবে স্লাইস স্লাইস করে নিতে একদম পুরো, মানে যেমন টুকরো করে, স্লাইসে টুকরো করে, যে এক টুকরো এক টুকরো এক টুকরো ওইভাবে পুরো ইন্ডিয়াকে দখল করবে। চলো কি বলছে এবার, বলছে যে 1 2 3, 1 পার্ট, 2nd পার্ট, 3rd পার্ট এটা ভারতের অংশ, 5 6 7 8 এটা চীনের অংশ। ঝামেলা হচ্ছে 4 নম্বরটাকে নিয়ে, কখনো বলছে এটা ভারতের অংশ, কখনো বলছে এটা চীনের অংশ। ফ্রম দ্য অথেন্টিক সোর্স জানতে পারি যে 4th পার্ট ইজ আন্ডার দ্য ইন্ডিয়া, বাট চায়না সেজ ইট ইজ দ্য পার্ট অফ চায়না অ্যান্ড দিস ডিসপিউট ইজ অ্যানাদার ডিসপিউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। ছবিতে ভালো করে স্পষ্ট করে দিচ্ছে, দেখো এই দেখো 1 নম্বর, এই যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। এই যে লাইন একটা দেখতে পাচ্ছ লাল রঙের, এই যে লাইন রঙের লাইন, এইটা এই যে এরকম, এইটুকু পুরোটা হচ্ছে ইন্ডিয়ার, এইটুকু পুরোটা হচ্ছে চায়না। সমস্যা হচ্ছে 4 নম্বরটাকে নিয়ে, যেটা কার? অনেকে বলছে এটা চায়নার, অনেকে বলছে এটা ইন্ডিয়ার, কিন্তু অথেন্টিক সোর্স থেকে জানা যাচ্ছে, বিভিন্ন বই থেকে জানা যাচ্ছে জায়গাটা নাকি ইন্ডিয়ার। আর চায়না বলছে, চায়না পুরোপুরি বলছে নাকি এটা আমাদের, কারণ এই জায়গাটা 3 ভাগের 2 ভাগ আছে ইন্ডিয়াতে, 1 ভাগ আছে চায়নাতে। তাহলে কার থাকা দরকার? ইন্ডিয়াতে অবশ্যই। তো এটাকে নিয়ে ডিসপিউট চলছে। তা এটাই ছিল তোমাদের আজকে পুরো বিষয়, সেটা দেখালাম। তো তোমাদের কী পড়ালাম আমাকে বলে একবার। তোমাদের পড়ালাম হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট পড়ালাম 1 নম্বর। সেকেন্ড কী পড়ালাম? ওয়েস্টার্ন সেক্টরে কী ডিসপিউট সেটা পড়ালাম। তারপরে কী পড়ালাম যে ইন্ডিয়া চায়নার কী রিলেশন আছে, তিব্বতটা কেন, কবে, কোত্থেকে আসলো, তিব্বত কবে অধিকার করা হলো, তিব্বতকে নিয়ে আর কি ইতিহাস আছে। তারপরে নেক্সট যেটা পড়ালাম তোমাদের, ইন্ডিয়া নেপালের যে রিসেন্টলি চলছে সেই ডিসপিউটটা, পাকিস্তান চায়নার যে ইকোনমিক করিডোর ওটা বোঝালাম, স্ট্রিং অফ পালস থিওরাম ওটা বোঝালাম, লাস্টে হচ্ছে গালওয়ান ভ্যালি, প্যাংগং লেক, সব কটা বুঝিয়ে দিলাম। এবার তোমরা দেখো এই পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে, খুব ভালো করে বুঝেছো, এবং পুরো ডিটেলসে বলে দিয়েছি যে কোথায় কী ঝামেলা টামেলা হয়েছে। তা এবার তোমরা এটা দেখে ডাউনলোড করে নোট লিখতে আরম্ভ করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তাহলে যেটা বললাম ভালো করে মাথায় রাখো যে নোট ভালো করে দিয়ে দিয়েছি, যেটুকু পড়ার দিয়ে দিয়েছি, তোমরা বাড়িতে এবার লিখে প্র্যাকটিস করতে থাকো, ব্যাস। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।